স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, ১৪৩৯ কোটি টাকা লেনদেনের মধ্য দিয়ে আজকে লেনদেনের সমাপ্তি হয়েছে এবং আমরা যদি বলি যে লেনদেনের ধারাবাহিকতা কিন্তু মোটামুটি বজায় থাকছে এবং খুব ভালো একটা লেনদেনের মধ্য দিয়ে কিন্তু বেশ কিছুদিন ধরে লেনদেন চলছে। আমরা যদি একটু সূচকের অবস্থান এবং লেনদেনের পরিমাণ এবং সেটা একটু দেখে নিব। দিন শেষে দেখা যাচ্ছে যদিও আজকে সারাদিন জুড়ে দিনের শুরুটা কিছুটা মিশ্র প্রবণতায় থাকলেও সারাদিন জুড়ে একটু নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন হয়েছে এবং 18 পয়েন্টের মতো দর হারিয়েছে ডিএসসির প্রধান সূচক। সেখানে ইন্ডেক্সগুলোর অবস্থানও দেখতে পাচ্ছেন। এছাড়া যে কটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হয়েছে তাদের মধ্যে দর বাড়ার সংখ্যা 168টি, দর হারিয়েছে 178টি এবং 48টি প্রতিষ্ঠানের শেয়ারের দর অপরিবর্তিত ছিল এবং যেটা বলছিলাম যে ১৪৩৯ কোটি ৫৪ লাখ টাকা লেনদেনের মধ্য দিয়ে আজকে লেনদেনের সমাপ্তি হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। তো দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক মিনহাজ মান্নান ইমনের সঙ্গে। জি, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। জি ধন্যবাদ, বলুন। জি, আমি একটা বিষয় দিয়ে শুরু করতে চাচ্ছি। গতকালকেই যে একটা বিএসসিসির একটা সভায় যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সার্কিট ব্রেকার এবং নির্দিষ্ট দিনে কোনো শেয়ারের দর ওঠানামার সীমা নির্ধারণ করার ক্ষমতা এখন স্টক এক্সচেঞ্জকে দেওয়া হয়েছে। এটা নিয়ে একটু শুরু করব, আপনার মন্তব্য কি আসলে? দেখুন, এই সমস্ত বিষয়গুলো আমার কাছে মনে হচ্ছে অত্যন্ত প্রত্যাশিত এবং কাঙ্ক্ষিত সিদ্ধান্ত আসছে। বহুদিন ধরে আমরা দাবি জানিয়ে এসেছিলাম যে ঢাকা স্টক এক্সচেঞ্জ স্বায়ত্তশাসিত করবার জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জ ক্ষমতাবান করা হয়। স্টক এক্সচেঞ্জগুলিকে ক্ষমতাহীন করবার খেসারত কিন্তু গত 15 বছর ধরে শেয়ার বাজার দিয়েছে। স্টক এক্সচেঞ্জের লিস্টিং করবার ক্ষমতা আছে, ডিলিস্টিং করবার কোনো ক্ষমতা নেই। স্টক এক্সচেঞ্জ একটা প্রজেক্ট ভিজিট করতে পারে না, স্টক এক্সচেঞ্জ অন স্পট সার্ভিলেন্স করতে পারে না, স্টক এক্সচেঞ্জ সার্কিট ব্রেকার তাড়াতে থাকলেও এটাকে সে বাড়াতে বা কমাতে পারে। ফলে বদনাম যখন হয় তখন কিন্তু স্টক এক্সচেঞ্জ এবং ব্রোকারদের বদনাম হয়, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু স্টক এক্সচেঞ্জগুলো ছিল না। আমরা দীর্ঘদিনের দাবি জানিয়ে এসেছি, বিগত 2-3টি কমিশনের কাছে কি দাবি কিন্তু প্রতিনিয়ত ঢাকা স্টক এক্সচেঞ্জ বোর্ড, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ বোর্ড এবং ব্রোকার্স অ্যাসোসিয়েশন দাবিগুলো করেছে, কিন্তু তারা এগুলো শুনেনি। কিন্তু প্রত্যাশার বিষয় এবং কাঙ্ক্ষিত আনন্দের বিষয়, বর্তমান যে কমিশন মাসুদ খান সাহেবের নেতৃত্বে যে কমিশন হচ্ছে, তারা অতি দ্রুত আপনারা দেখেছেন কয়েকটি অসাধারণ সিদ্ধান্ত নিয়েছেন। সর্বপ্রথম তারা যে কাজটি করেছেন, ফ্লোর প্রাইসকে একদিনের মাথায় তুলে দিয়েছেন। সার্কিট ব্রেকারের ক্ষেত্রে তারা নানা ধরনের বিধিবিধান নতুন করে তারা তৈরি করেছেন। বেক্সিমকো ফার্মার যে একটা দীর্ঘদিনের একটা জটিল বিষয়, যেটা লন্ডন স্টক এক্সচেঞ্জের জিডিআর ভুক্তর বিষয় ছিল, সেই বিষয়টাকে আইনিভাবে তারা মোকাবেলা করেছেন। সর্বশেষ স্টক এক্সচেঞ্জগুলোকে তারা সার্কিট ব্রেকারের ব্যাপারে কিছুটা সিদ্ধান্ত নেবার ক্ষমতা দিয়েছেন। এই সবগুলো হচ্ছে একটা বড় স্টক এক্সচেঞ্জ এবং বড় বাজার দিকে এগিয়ে যাবার কিছু সম্ভাবনা। জি, আমরা যদি একটু জানতে চাই যে যেহেতু এই যে স্টক এক্সচেঞ্জকে এই ক্ষমতাটা দেওয়া হয়েছে এবং রানিং যে সার্কিট ব্রেকারটা রয়েছে সেটার মধ্যে কোনো পরিবর্তন আসবে কিনা? না, ডেফিনেটলি বর্তমানে তো একটা সার্কিট ব্রেকার দেয়া আছে, 10% বাড়তে পারবে বা 10% কমতে পারবে। এটাকে প্রায়শই দেখা যায় যেটা কারসাজির টুল হিসেবে ব্যবহার করা হয় এবং যেটা হচ্ছে স্টক এক্সচেঞ্জ সেখানে তাকিয়ে তাকে দেখা ছাড়া আসলে কিছু করার থাকে না, সেটা কমিশনেরও থাকে না। এখন যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, স্টক এক্সচেঞ্জের এই সার্কিট ব্রেকারের কাছে কিছু নতুন আইনি বিধান আসছে। সেটা হচ্ছে স্টক এক্সচেঞ্জ সিদ্ধান্ত নিতে পারবে সার্কিট ফিল্টারের ক্ষেত্রে হয়তো বা কখনো বাড়াতে বা কমাতে, অর্থাৎ এই জায়গাতে কিছু তারা যোজন বিয়োজন তারা করতে পারবে। স্টক এক্সচেঞ্জের যে সার্ভিলেন্স সিস্টেম, তাদেরকে ক্ষমতাবান করা হয়েছে। তারা বাজারের স্বার্থে যখন যে মনে করবে হঠাৎ করে একটা সিদ্ধান্ত নিয়ে সার্কিটটাকে জি, তো তার মানে জি একটু ইন্টারাপ্ট করি এখানে, যে তার মানে হচ্ছে আমরা এটা ধরে নিতে পারি যে সার্কিট ব্রেকারে কিছু পরিবর্তন আসতে পারে। তো সেখানে যদি একটু জানতে চাই যে কোনো ম্যানিপুলেশন বা এরকম কোনো বিষয় আসলে হবে কিনা বা ক্ষমতার অপব্যবহার বা সেই রিলেটেড কোনো বিষয় হতে পারে কিনা। দুটো জিনিস আমি পরিষ্কার করে আপনার মাধ্যমে সবাইকে জানাতে চাই। জি, ম্যানিপুলেশন, কারসাজি, ক্ষমতার অপব্যবহার, এটা হচ্ছে চিরাচরিত সত্য। আপনি পৃথিবীর যত আইনি করেন, ক্ষমতার অপব্যবহার যে কেউ করতে পারে। তারা আমরা রাষ্ট্রের ক্ষেত্রে সকল জায়গায় দেখেছি যে রাষ্ট্রের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি, যার কাছে রাষ্ট্রের সংবিধান যার কাছে, তিনি ক্ষমতার অপব্যবহার করছেন। একইভাবে ম্যানিপুলেশন বা কারসাজি, এটা তো শেয়ার বাজারের একটা নিত্য অনুষঙ্গ, এই ঘটনা ঘটতে পারে। এই জিনিসগুলোকে মোকাবেলা করবার জন্য, ক্ষমতার অপব্যবহার বা কারসাজিকে মোকাবেলা করবার জন্য কিন্তু ডিএসসির যে সার্ভিলেন্স সিস্টেম, তার ক্ষমতাকে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ আগে ডিএসসি সার্ভিস সিস্টেম 10% সার্কিট ব্রেকার ঊর্ধ্বে বা নিম্নে, এর বাইরে তার কিছু করবার ছিল না। কখনো কখনো দরকার হতে পারে সার্কিট ফিল্ডটাকে কমিয়ে দেওয়া, কখনো দরকার হতে পারে বাড়িয়ে দেওয়া। এক্ষেত্রে স্টক এক্সচেঞ্জ সার্ভিলেন্স তাৎক্ষণিক কিছু সিদ্ধান্ত নিয়ে হয়তো বা বাজারে বড় ধরনের কারসাজিগুলোকে প্রতিহত বা রোধ করতে পারবে। সেটা হচ্ছে মূল বিষয়।
কিন্তু সার্কিট ব্রেকারে যদি পরিবর্তন আসে সেটা কিসের ভিত্তিতে পরিবর্তনটা করা হবে বা কেমন পরিবর্তন আসতে পারে? অত ডিটেলস এবং আপনি বলতে পারবো না। আইনি বিধান, এসএসসির যে সার্কুলার বা তারা যে প্রজ্ঞাপন জারি করেছে এর পিছনে তো আরো অংশ বলা থাকবে যে জি। কি কি ক্ষেত্রে তারা করতে পারবেন, তাদের বিধানমালা কি হবে, তাদের ক্ষমতা কতটুকু থাকবে। অত ডিটেলস তো এখন পর্যন্ত আমাদের কাছে সেটা আসেনি। না, এখানে আসলে জানার বিষয় ছিল যে সেটা কোম্পানি টু কোম্পানি ভ্যারি করবে অবশ্যই সার্কিট ব্রেকারের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে কি আসলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা কিসের ভিত্তিতে এই ব্রেকারটা নির্ধারণ করা হবে, সার্কিট ব্রেকারটা? দেখুন, সার্কিট ব্রেকার যে সকল বিষয়গুলো নির্ধারণ করবে, আমি সেই কথাই বলেছি, এগুলোকে নির্ধারণ করে বলে দেওয়া আছে জি। বা বলা থাকবে। এই বিষয় সংক্রান্ত মাত্র তো তারা আমাদের জানিয়েছে সার্কিটটা ঢাকা স্টক এক্সচেঞ্জ, এটা একটা অত্যন্ত সেন্সিটিভ বিষয়। ঢাকা স্টক একজন ব্রোকার হিসেবে খুব বেশি জানার আমাদের আসলে এখানে জায়গা থাকে না। সার্ভিলেন্স ডিপার্টমেন্ট একটা স্বায়ত্তশাসিত একটা সেন্সিটিভ প্রতিষ্ঠান, তারা নির্ধারণ করবে কিভাবে করবে। আমরা সেই জায়গাতে খুব একটা জানার সুযোগ আমাদের থাকে না। আচ্ছা, সেক্ষেত্রে আসলে এরকম বিষয় হবে কি না যে যখন কোনো যেহেতু আপনারা হচ্ছে এটা বলছেন যেটা আসলে কোম্পানি টু কোম্পানি ভ্যারি করবে সার্কিট ব্রেকারটা, তো সেক্ষেত্রে আসলে যখন কোনো কোম্পানি কারসাজি করবে বা এ ধরনের কোনো অ্যালিগেশনস তাদের অ্যাগেনস্টে আসবে, তখন কি সেই পরিবর্তনগুলো এটার ভিত্তিতেও করা হবে? না, তা তো অবশ্যই। আপনি যখন, আমরা তো বোর্ডে থাকবো, আমাদের এখানে রেগুলেটরি অ্যাফেয়ার্স কমিটি আছে। যদি সেদিকে কোনো কমপ্লেন আসে, অভিযোগ আসে যে ঢাকা শহরের সার্ভিলেন্স ডিপার্টমেন্ট তাদের যে নতুন ক্ষমতা তারা সঠিকভাবে ব্যবহার করছেন না, আমরা তো রেগুলেটরি অ্যাফেয়ার্স যে কমিটি, যেটা আরএসি আছে, তাকে তাদের ইনফর্ম করাবে। এবং তারা সকলেই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর, যেখানে আমাদের শেয়ারহোল্ডার ডাইরেক্টরের কোনো এখতিয়ার থাকে না। ওনারাই সঠিকভাবে সার্ভিসকে ডাকবেন এবং সার্ভিসের কাছে এই বিষয়গুলি আলোচনা করবেন এবং তৎক্ষণিক যদি কোনো অভিযোগ থাকে সেটার বিষয়ে সার্বিক আলোচনাকে ব্যবস্থা গ্রহণ করবেন। ফলে এই বিষয়ে খুব বেশি জটিলতার সুযোগ আছে বলে আমি মনে করি। যে একটু আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম, যে কোম্পানি ডিলিস্টিং এর বিষয়ে হচ্ছে আপনাদের অর্থাৎ স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে হচ্ছে একটা প্রপোজাল দেয়া হয়েছে, সেটা ওই যে 5 বছর ডিভিডেন্ড না দেয় এবং 3 বছর এজিএম না করার ক্ষেত্রে এরকম যে সিদ্ধান্তটা আসলে আপনারা যে প্রপোজালটা দিয়েছেন আপনাদের পক্ষ থেকে, তো সেক্ষেত্রে আসলে সাধারণ বিনিয়োগকারীরা কিভাবে উপকৃত হবে বা তাদের স্বার্থেই কতটা কাজ হবে বা তাদের স্বার্থ কতটা রক্ষা হবে? দেখুন, এই পুরো বিষয়টা আসলে খুবই দুঃখজনক। স্টক এক্সচেঞ্জে লিস্টিং ডিলিস্টিং এটা স্বাভাবিক প্রক্রিয়া। জি। লিস্টিং যে প্রক্রিয়াতে কোম্পানিগুলো আসবে তখনই বলা থাকে যে কি কি কারণে ডিলিস্টিং হবে। দুর্ভাগ্যের বিষয়, আইনের প্রতিবিধান বা আইনের প্রতি সম্মান তো আমরা কখনোই জানাইনি। জি। ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টিং এর সময় প্রত্যেকটি কোম্পানিকে পরিষ্কার করে বলে দেওয়া থাকে যে কি কি কারণে কোম্পানিটি লিস্টিং। সর্বপ্রথম হচ্ছে তাকে রেগুলার লিস্টিং ফি স্টক এক্সচেঞ্জে ইয়ারলি সেটা তাকে দিতে হবে, তাকে ব্যালেন্স শিটটা জমা দিতে হবে, তাকে এজিএম করতে হবে এবং সময় সময় ঢাকা স্টকের সকল বিষয় তাকে তার আইনি বিধানমালা মানতে হবে। ফলে এই কাজগুলো যখন তারা পরিপালন করছে না, তখন তারা ডিলিস্টিং এর বিধানের মধ্যে পড়ে যাবে। জি। এগুলো বলা আছে, কিন্তু আমরা যে কোম্পানি এমনও আছে 17 বছর ঢাকা স্টকের লিস্টিং ফি দেয় না, এমন আছে গত 10 বছর তারা এজিএম করে না, কিন্তু যুগের পর যুগ তারা কিন্তু ডিলিস্টেড হয়নি। জি। ডিলিস্টেড না হয়ে কোম্পানিগুলো বাজারে ট্রানজাকশন হয়েছে এবং বিনিয়োগকারী বছরের পর বছর প্রতারিত হয়েছে। সেজন্য বর্তমান কমিশন, বর্তমান স্টক এক্সচেঞ্জ বিষয়গুলোতে শক্তভাবে দমন করবার জন্য আইনের বিধানগুলো সামনে নিয়ে আসবেন যে কি কি কারণে ডিলিস্টিং হবে। যদি আইনের মধ্যে পড়ে তাকে ডিলিস্টিং হয়তোবা করতে হবে না, সেক্ষেত্রে আসলে যে আপনাদের পক্ষ থেকে 2 বছর সংশোধন পিরিয়ড যে রাখা হয়েছে, মানে ডিএসসির স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে সেরকম একটা প্রপোজালও কিন্তু দেয়া হয়েছে এবং পরবর্তীতে ডিরেক্টর যারা আছেন, উদ্যোক্তা পরিচালক যারা আছেন, তাদেরকে সেই শেয়ারগুলো কিনে নিতে হবে। সেক্ষেত্রে সাধারণ বিনিয়োগকারী যারা আছেন তাদের স্বার্থ রক্ষাটা কিভাবে হবে বা কতটা হবে? মূলত সারা বিশ্বের শেয়ার বাজার সম্পর্কে যার জ্ঞান আছে তারাই বুঝবে আসলে ডিলিস্টিং আর লিস্টিং স্বাভাবিক প্রক্রিয়া। যে কোম্পানি লিস্টেড হয় তার ডিলিস্টেড হওয়ার সম্ভাবনা থাকে এবং সেক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বিনিয়োগকারীরা। জি। এই সত্য মেনে কিন্তু শেয়ার বাজারে আমরা আসি। দেখুন, 2 দিন আগে কিন্তু একটি কোম্পানির শেয়ারের দাম ছিল 110 টাকা, ফ্লোর প্রাইসে আটকে রাখবার কারণে আজকে সেই শেয়ারটা 30 টাকা। জি। এই নিয়ে কিন্তু আমরা কথা বলছি না, আমরা কিন্তু নিদারুণ ক্ষতিগ্রস্ত আইনের পরিপালন সঠিকভাবে না হওয়ার কারণে। একইভাবে ডিলিস্টিং যদি সঠিক সময় হতো তাহলে আমরা সবাই সতর্ক থাকতাম। একটি কোম্পানির জন্য পরপর 2 বছর যখন ডিভিডেন্ড দেয় না, যখন ব্যালেন্স শিট দেয় না, তার ডিলিস্টিং হওয়ার সম্ভাবনা থাকে, তখন শেয়ার বাজারে বিনিয়োগকারী সেই শেয়ারটা কিনতো না। তো বাংলাদেশে এমন একটি স্টক এক্সচেঞ্জ, এমন একটি নিয়ন্ত্রণ সংস্থা যেখানে একটি কোম্পানি 10 বছর ব্যালেন্স শিট না দিয়ে এজিএম না করেও সে লিস্টেড থেকেছে, ডিলিস্টিং হয়নি। এখন ডিলিস্টিং করতে গেলে সঙ্গত করে বিনিয়োগকারীর স্বার্থ কথা আসছে, কিন্তু ডিলিস্টিং করার মূল উদ্দেশ্য ছিল বিনিয়োগকারীর স্বার্থ রক্ষা করা। সময় যেহেতু আমরা স্বার্থ রক্ষা করি নাই, আমরা ব্যর্থ হয়েছি, তাই এখন আমাদেরকে ভাবতে হচ্ছে বিনিয়োগকারীর স্বার্থ রক্ষা কীভাবে করবে। আপনাকে স্পষ্টভাবে জানাতে চাই, শেয়ার বাইব্যাক করে নিতে হবে। ডিলিস্টিং যখন হবে তখন কিছু বিধিবিধান থাকবে যেখানে উদ্যোক্তাদের শেয়ারকে একটা মূল্যে, বাজার মূল্য এবং এনএভি তার মধ্যে যেটা বেটার বা তার একটা অ্যাভারেজ প্রাইসিং করে
সর্বশেষ মূল্যের ভিত্তিতে সেই শেয়ারটা তাকে কিনে নিতে হবে। এর চেয়ে বেশি কিছু করবার আইনি বিধান হয়তো বা থাকবে না। জি, আমরা আসলে এটা হয়তো এটাই প্রত্যাশা করব যে সাধারণ বিনিয়োগকারী যারা আছে তাদের স্বার্থ রক্ষাটা হবে, কারণ এই কোম্পানিগুলো যখন লিস্টেড হয় সেই সময় তাদের ফেক স্টেটমেন্ট বা যেটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেটা দেখানো হয়েছে সেটার দায় নিশ্চয়ই সাধারণ বিনিয়োগকারীদের না। আশা করছি যে তারা আসলে ভবিষ্যতে লুজার হবেন না। এটা তো সত্য কথা, এই অমোঘ সত্যতা আমাদের সকলকে মেনে নিতে হবে। জি, সাধারণ বিনিয়োগকারী আসলে কোনো অপরাধ থাকে না। একটি শেয়ার যখন বাজারে আসে, সাধারণ বিনিয়োগকারী ধরে নেন যে স্টক এক্সচেঞ্জ সেটা সঠিকভাবে দেখে দিয়েছে। সাধারণ বিনিয়োগকারী বিশ্বাস করতে চান অডিটর সঠিক স্বাক্ষর করেছেন। সাধারণ বিনিয়োগকারী বিশ্বাস করতে চান নিয়ন্ত্রণ সংস্থা সজাগ এবং কোনো একটি বাজে শেয়ার বাজার লিস্টেড হতে পারবে না। কিন্তু আমরা তাদের সেই স্বার্থ রক্ষা করতে পারিনি, ফলে তারা তো অভিযোগ করতেই পারে। জি, আপনাকে ধন্যবাদ। আমরা শেষের দিকে চলে এসেছি। উপকৃত হোক সাধারণ বিনিয়োগকারীরা। ধন্যবাদ আপনাকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক মিনহাজ মান্নান ইমনের সঙ্গে। এবার নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন।